আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করলাম যে আমার ছেলের খেলনাগুলো একটু গুছিয়ে রাখি। দুইটা ঝুড়ি একদম ভর্তি, ওর আরেকটা ঝুড়ি লাগবে, খেলনা জায়গা হচ্ছে না। তো আমি চিটাগংয়ে অনেক খেলনা আমি ওইখানে ফেলে আসছি, যেগুলো মানে অনেক একটু ভেঙে চুরে গেছে, বাট ওইগুলো দিয়ে আরিশ খেলে। বড় বড় গাড়িগুলো আমি নিয়ে আসি নাই। বাসায় ছোট বাচ্চা থাকলে খেলনা দিয়ে পুরো বাসাটাকে এলোমেলো নোংরা করে রাখলে এই জিনিসটা আমার একদমই পছন্দ না। আমি আরিশকে ছোটোবেলা থেকেই শিখিয়েছি খেলনা দিয়ে খেলে তারপর যেন জায়গার জিনিসটা সে আবার জায়গায় নিয়ে রেখে দেয়, গুছিয়ে রেখে দেয়। মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করে ফেলে, গুছাতে চায় না। তো আমি বাসার মধ্যে খেলনা ছড়ায় ছিটায় রাখা, এই ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগে না। আজকে অনেকগুলো খেলনাই ওর আমি ফেলে দিছি, যেগুলো দিয়ে সে খেলবে না, বাট রেখে দিতে চাইবে। খেলনাগুলো গুছিয়ে নিয়ে তারপর পাশের বেডরুমে আমি ঝুড়িগুলো আপাতত রেখেছি। এই খেলনা রাখার ব্যাপারটাও আমার কাছে কেমন জানি মনে হয় যে রুম দেখতে অগোছালো লাগে ঝুড়িগুলাকে। তো আমি বারান্দায় নিয়ে যাব ঝুড়িগুলা। তো এই রুমের বারান্দাটা একটু বেশি বড় আছে, চওড়া আছে, তো এই বারান্দায় রেখে দিব। আর এই রুমে টিভিটা সেট করতে হবে। সামনের রুমে ওইরকম জায়গা নেই টিভি সেট করার জন্য। তো টিভিটা এই রুমে কোন পাশের দেয়ালে লাগালে ভালো হবে সেটাই আমি দেখছিলাম। দরজার পাশে যে ছোট দেয়ালটা আছে এটাতে লাগালে মনে হয় সব সাইড থেকেই দেখা যাবে। আর দুপাশের যে কোনো একটা দেয়ালে লাগালে দেখা যাবে যে এক পাশে ব্যাট থাকবে, আরেক পাশে ডিভাইন রাখতে পারি। তো আসলে এখনও আমি সিদ্ধান্ত নিই নাই যে টিভিটা আসলে কোথায় সেট করলে ভালো লাগবে, সেজন্য টিভিটা এখনও লাগানো হচ্ছে না আমাদের। তো মোটামুটি আমাদের বাসা গুছানো হয়ে গেছে। তো এখন আমি সকালের নাস্তা রেডি করতেছি আমার জন্য আর আরিশমনির জন্য। ওর বাবা তো সকালবেলা খেয়ে অফিসে চলে গেছে। তো নাস্তায় আমরা মা ছেলে খাবো ডিম সেদ্ধ, আর এখানে ডিম দিয়ে ব্রেড টোস্ট। তো আমি নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম, ওইদিকে খালা উনি ওনার কাজগুলো করতেছিল। তো খালা সকালবেলা আসে আর উনি ওনার কাজগুলো করে চলে যাওয়ার পর তারপর শুরু হয় আমার কাজ। সংসারে কিন্তু কাজের শেষ নাই। সার্ভেন্ট দিয়ে কাজ করালেও নিজের কিন্তু অনেক কাজ থাকে। একজন সার্ভেন্ট আপনার মেইন কাজগুলো করে দেবে, বাট সংসারের এর থেকেও আরও অনেক বেশি কাজ কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হয়। এর মধ্যে বাইরে বৃষ্টি নামলো, তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার বাসার সার্ভেন্ট কি কাজ করে উনি। তো উনি মূলত যে ভারী কাজগুলো এগুলোই করে, ঘর মোছা, কাপড় ধোয়া, তারপর ওয়াশরুম ক্লিন করা, রান্নাঘরে ধোয়া টোয়া, এগুলো রান্নাঘর ক্লিন করা, সকালবেলার এই কাজগুলো উনি করে, ঘর ঝাড়ু। তারপর মাঝে মাঝে একটু কাটাকাটি বেশি হলে, পেঁয়াজ টেয়াজ বা অন্যান্য সবজি টবজি বেশি হলে উনি কেটে দেয়। তো এই আর কি, মূলত মেইন কাজগুলোই উনি করে থাকে। আমার চিটাগংয়ের বাসায় সার্ভেন্ট দিয়ে আমি যেসব কাজ করিয়েছি এখানেও সেম কাজই করে। তারপর এখন আমার হাজব্যান্ডের টাইগুলো একটু আমি গুছিয়ে রাখতেছি। এগুলো এলোমেলো এদিক সেদিক হয়ে আছে। আসলে ছেলে মানুষরা গুছানোর ব্যাপারটা অত ভালো বুঝে না, ওদের জিনিসপত্র দেখা যায় যে আমাদেরকেই সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তো এই যে এখানে ওর টাইগুলো আমি সব একসাথে রেখে দিলাম ওর জন্য যেন ইজি হয়। তো এখানে সবগুলা নাই, কিছুটাই ওর অফিসেও রাখা আছে। তারপর এখন সন্ধ্যাবেলা, আমি হঠাৎ করে একটু আমার আলু পরোটা খেতে ইচ্ছে করলো। তারপর ভাবলাম যে বানিয়ে ফেলি। তো বিকেল থেকেই স্টার্ট করলাম, আলু সেদ্ধ বসিয়ে দিলাম। এখন পরোটার জন্য আমি আটা দিয়ে ডোটা তৈরি করে রাখছি। ভাজা পোড়া জাতীয় স্ন্যাক্স আইটেমগুলো একটা সময় আমার অনেক বেশি পরিমাণে বানানো হতো, খেতামও প্রচুর, কারণ এগুলো আমাদের খুব পছন্দের। বাট এখন আমি একটু অ্যাভয়েড করি বললে ভুল হবে, আসলে খাওয়া হয়ে যায় কোনো না কোনোভাবে, বাট নিজে বানানোটা আমি একটু ইগনোর করি আর কি এখন। আগে তো প্রায় বলতে গেলে প্রতিদিনই বানাতেও ভাল লাগতো, খেতেও ভাল লাগতো। এখন সত্যি কথা আমার বানাতেও আলসেমি লাগে, কারণ জীবনে এত প্রচুর পরিমাণে রেসিপি আমি বানিয়েছি, আর এটা সেটা অনেক কিছু আমি বানিয়েছি। বলতে গেলে আমার অনেক কিছু ট্রাই করা হয়ে গেছে। এখন একটু আলসেমিও লাগে, আবার ভাজা পোড়াটা একটু স্কিপ করি, কারণ এগুলো আসলে লং টাইম ধরে খেতে থাকলে গ্যাস্ট্রিকেরও প্রবলেম হয়ে যায়, আর এগুলো আসলে একটু অ্যাভয়েড করে চলাই উচিত। তারপরও মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে, যেমন আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে আমার একটু মন চাইলো যে একটু আলু পরোটা করে খাই। আর এই আলু পরোটা আমি একটা সময় প্রায় রেগুলারই বানাতাম, কারণ আমার খুব ভাল লাগতো এটা খেতে। তো আজকে অনেক দিন পর আমি আলু পরোটা বানাচ্ছি। তো আলু পরোটা আমি আলুটাকে আটার ডোয়ের সাথে মিক্স করি না, পুরের মতো করে ভেতরে দিয়ে তারপর বানাই, তাহলে খেতে বেশি মজা লাগে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপর ম্যাগি মশলা দিব, তারপর একটু জিরার গুঁড়া দিব, চিলি ফ্লেক্স দিব একটু,
আর ধনেপাতা ছিল না, তাই আর দিতে পারলাম না। তো মরিচের পরিমাণটা আমি একটু কম করে দিচ্ছি, আরিশও খাবে যেন বেশি আবার ঝাল না লাগে। তারপর এখন আলুটার সাথে সমস্ত উপকরণগুলো মাখিয়ে আলুর পুরটা তৈরি করে নিব। তো আমি এগুলা হচ্ছে রেডি করতে করতে বানাতে আরিশের বাবার আসার টাইম হয়ে গিয়েছিল। তারপর আমরা একসাথে সন্ধ্যার নাস্তাটা করেছি। আর ওকে বলে দিয়েছিলাম যেন আজকে কোনো কিছু না আনে, দেখা যাবে যে ও আবার কিছু একটা ভাজা পোড়া নিয়ে আসলো, তাহলে আমাদের ডাবল ভাজা পোড়া খাওয়া হয়ে যাবে। এমনিতেই হচ্ছে এই আলু পরোটা আজকে খাওয়ার পর এত পেট রিজার্ভ হয়ে গিয়েছিল, রাতের বেলা আমরা ডিনার করি নাই। এটা খেয়েই হচ্ছে আমাদের রাতটা কভার হয়ে গেছে। আর মানে পেটে আর খিদা ছিল না ভাত খাওয়ার মতো, কারণ তেলে ভাজা খাবারগুলো একটু হেভি হয়ে যায়। তো এই তো এখন হচ্ছে এই যে এরকম করে পরোটার মতো বেলে তারপর পুরটাকে এক সাইডে করে দিয়ে আমি এক পাশ থেকে ফোল্ড করে দিব। যারা আমার আগের পুরাতন ভিউয়ার্স আছেন একদম শুরু থেকে, তারা আমার আলু পরোটার রেসিপি জানেন যে আমি কিভাবে বানাতাম, কারণ ওই সময়টাতে আমার খুব বেশি পরিমাণে বানানো হতো। আর আলু পরোটা খেতে তো সবাই পছন্দ করে। আমার কাছে মনে হয় যে আলু দিয়ে তৈরি যে কোনো স্ন্যাক্সই সবার খুব পছন্দের। আলু হচ্ছে এমন একটা খাবার। তো এই যে একটা আমার বানানো হয়ে গেল। তো এরকম করে আমি 4টা বানিয়েছি। তারপর এগুলাকে এখন ভেজে নিব। তো এই যে আমার সবগুলা বানানো হয়ে গিয়েছে। আমার ছেলে আমার পাশে বসে আছে, আমার বানানোটা দেখতেছে, সে আমার সাথে গল্প করতেছে। আমি যখন কোনো কিছু বানাই সে খুব এক্সাইটেড থাকে এই জিনিসটা বানানোর পর টেস্ট কেমন হবে। তারপর ও চলে আসছে অফিস থেকে, আসার পর ওকে আগে একটু লেবু শরবত করে দিচ্ছি, তারপর হচ্ছে আমি এগুলো ভেজে নিব। এই তো ঠান্ডা পানিতে লেবু চিপে দিয়ে তারপর চিনি দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ। লেবুর শরবতে কিন্তু অবশ্যই লবণটা দিতে হবে, লবণটা দিলেই হচ্ছে শরবতটা বেশি মজা হয়। এই যে হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আর এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, অল্প তেলে ফ্রাই করার চেষ্টা করতেছি। পরোটাগুলো হচ্ছে প্রথমে আমি তেল ছাড়া প্যানের মধ্যে একটু 2 পার্ট ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এখানে আমি হালকা করে তেল দিয়ে দিয়েছি। আর একটু পর এগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। তো যারা হচ্ছে এইভাবে আলু পরোটা করে খান না, একবার টেস্ট করে দেখতে পারেন, এইভাবে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে। আর ভেতরে পুর দিয়ে একবারে রুটিটা বেলে ফেললে ওইটা খেতে আমার কাছে পুরি টাইপের লাগে। এই যে সুন্দরভাবে ফুলে উঠতেছে। এই পরোটাটা ডুবো তেলে ভাজলে আরও বেশি পরিমাণে ফুলবে, কিন্তু ডুবো তেলে ভাজাটা আমার মনে হয় যে আরও বেশি ক্ষতিকর হবে স্বাস্থ্যের জন্য। আজকে আমার আশেপাশের নয়েজটা মানে বাহিরের নয়েজটা একটু কম আছে, নাই বললেই চলে, বাহিরের নয়েজটা আসতেছে না। কিন্তু আজকে আমার আশেপাশে আরিশ খেলতেছে, যার জন্য আরিশের খেলার সাউন্ড আসতেছে। আমি অন্য রুমে গিয়ে ভয়েস দিতে পারি না, সে আমার একদম কাছে বসে থাকবে, হয় খেলবে না হয় চুপ করে বসে থাকবে। অন্য রুমে আলাদাভাবে ভয়েস দিতে পারি না, ও একদম সাথে সাথে থাকে, সেজন্য মাঝে মাঝে আরিশের সাউন্ড শোনা যায় বা ওর খেলাধুলার আওয়াজ আসে। এই তো ভেজে তারপর আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি, এক্সট্রা তেলটা হচ্ছে টিস্যুতে চলে যাবে। আর এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এরকম করে কেটে সসের সাথে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমরা এটা খাবো। খুবই মজা হয়েছিল আলু পরোটাগুলো। তো এই ছিল আজকে আমার সন্ধ্যার নাস্তার আইটেম। অনেক দিন পর আজকে সন্ধ্যায় নাস্তা বানালাম, তো এখন খেয়ে নিচ্ছিলাম। এটা খাওয়ার পর রাতের বেলা খেয়েছিলাম আইসক্রিম ঘুমানোর আগে। রাতে আর ভাত খাই নাই আজকে, আলু পরোটা দিয়ে আমাদের ডিনার হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু আইসক্রিমের ভিডিও বানাচ্ছিলাম, ঠান্ডা ইয়েটা বের হচ্ছে আর কি, এটা দেখতে ভালো লাগতেছিল। আর আরিশ হচ্ছে আমার আইসক্রিম টানাটানি শুরু করে দিছে খাওয়ার জন্য, এই যে সে আমার থেকে নিয়ে নিচ্ছে, আমাকে দিবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।